এখানে কমেন্ট অন করে দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের সাধারণ জ্ঞান ক্লাসে, এবং আজকে তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। দেখতে পাচ্ছ আমাদের আজকের ক্লাসের প্রতিপাদ্য হচ্ছে ওয়ান মোর ট্রাই ওয়ান ড্রিম দ্যাট দ্য রেজাল্ট ইজ পাবলিক ইউনিভার্সিটি। ওকে, সো তোমরা কারা কারা যুক্ত হয়ে গেছো আমি একটু দেখতে চাই। তানজিল কায়ুম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তানজিল তুমি কেমন আছো? বিথি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তানিয়া বিথি, হ্যাঁ আজকে চাই আমি, আজকে যেহেতু তোমার সাথে আমাদের তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিবে। আজকে আমি তোমাদেরকে সেকেন্ড টাইম নিয়ে অনেক কিছু বলবো। সেকেন্ড টাইম আসলে কেন আমাদের লাইফে আসে। সেকেন্ড টাইম এটা তো হচ্ছে খুবই পেইনফুল একটা জিনিস, এটা আমরা সবাই জানি। কিন্তু সেকেন্ড টাইম থেকেও যদি ভালো কিছু হয়, আমরা বলি না যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। সো কোনো কিছু না পাওয়ার চাইতে কোনো কিছু পাওয়া অবশ্যই ভালো। এক বছর যদি তার মধ্যে গ্যাপও যায়, সেটা আমি মনে করি অনেক অনেক বেশি ব্লেসিং। সো আমি একটু দেখতে চাই আজকে আমার সাথে সাথে কারা যুক্ত হয়ে গেছো। তোমরা সবাই ক্লাসটা একটু ধুমায়া শেয়ার করে দাও, কারণ দারুণ কিছু পেতে যাচ্ছ। আমি আজকে তোমাদের কিছু কোশ্চেন সলভ করাবো, সেগুলো হয়তো তোমরা অনেকে পারো বা অনেকে পারো না, বাট আজকের ক্লাসটা হবে একটা আমি অ্যাকচুয়ালি আজকের ক্লাসে তোমাদেরকে কিছু টেকনিক শিখাবো, এবং কেন কেন তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত, এবং শুধু কেনই না, তুমি হচ্ছে কিভাবে সেকেন্ড টাইমে একটা ভালো ইউনিভার্সিটিতে একটা ভালো পজিশন গেইন করবা, সেই পাথওয়েটাও আজকে আমি দেখাবো। ঠিক আছে, সো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। ঠিক আছে ভাইয়া, ফার্স্ট টাইম হয় নাই, তখন তো আর সেরকম সাপোর্ট পাবো না। এই মুহূর্তে আমাদের অবস্থা কিরকম আপনারা ছাড়া তো আর কেউ বুঝবেন না, রাইট? দেখো আমরা আজকে কত বছর, আমাদের এডুকেশন আজকে সেই 2020 সাল থেকে, এবং আমরাও তোমাদের মহসিন ভাইয়া, আমি, তারপর হচ্ছে তোমাদের ফাহাদ ভাইয়া, সুফিয়ান ভাইয়া, বা আমরা যারা আছি, আমরা কিন্তু অনেক বছর যাবত সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, সো একটা তোমাদের সেকেন্ড টাইমারদের মানে তোমরা নিজেরা তোমাদেরকে যতটুকু ফিল করতেছো, আমরা তোমাদেরকে আরো বেশি ফিল করতেছি। কারণ আমরা প্রতি বছরই নতুন নতুন সেকেন্ড টাইমারদের দেখি, এবং তাদের মেন্টালিটি, তাদের সাইকোলজি, তাদের রিয়াল ওয়ার্ল্ড যে সিচুয়েশন, সবকিছু কিন্তু আমরা দেখি। সো এই জায়গাটা থেকে তোমরা কিভাবে তোমাদের পরিস্থিতি চেঞ্জ করতে পারো, তোমরা কিভাবে ভালো কিছু করতে পারো, সেটা কিন্তু আজকে আমরা দেখাবো। ওকে, আচ্ছা অনেকে আমার সাথে যুক্ত হয়ে গেছো। নাইম আমার চেয়ে কানামা ভালো, এক কথা, রাইট? ফয়সাল আহমেদ ফাহিম, আমি অনেক কিছুই বলবো। তোমাদের ফখরুল হাসান ফাহাদ স্যারও কিন্তু সিরাজগঞ্জ থেকে ক্লাস দেখছে আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, সো আমি এতটুকু বলতে পারি যে তোমাদের সেকেন্ড টাইমাররা, তোমরা ভয় পাবা না। তোমাদের সাথে আমাদের এডুকেশন আছে, আমাদের অপটিমিস্টিক ব্যাচ আছে। ঠিক আছে, তোমরা শুধু এতটুকু মানে ভিতরে হচ্ছে একটা সাহস রাখো। ঠিক আছে, তো চলো আজকে আমি তোমাদের কিছু জিনিস দেখাবো। যে রাজশাহী ইউনিভার্সিটি, যেখানে প্রায় 2000-এরও আসন আছে। আমি মাঝখান দিয়ে একটু বলে রাখি যে সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু প্রায় 10,000 আসন আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করছি, তোমরা খুব শীঘ্রই সেটা দেখতে পাবা। 10,000 আসন আছে তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য। আর তার মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি হচ্ছে অন্যতম একটা ইউনিভার্সিটি, খুবই রিনোন, এবং হচ্ছে যেখানে প্রায় 2000-এর বেশি মানে হচ্ছে তুমি আসন আছে, যেখানে তুমি চান্স পেতে পারো খুবই আরামসে চান্স পেতে পারো। তো সেই ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আমরা একটু দেখি যে আসলে কেমন ধরনের প্রশ্ন আসছে। তোমরা অনেকেই ফার্স্ট টাইমে রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাও নাই, কারণ হয়তো তোমরা জানো না যে রাজশাহী ইউনিভার্সিটিতে কেমন প্রশ্ন হয়, আদৌ সেটা কিরকম হবে। বাট আমরা যেটা দেখি, রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু কোশ্চেনের ধারা একই রকম থাকে, প্রায় একই রকম থাকে। সো আমাদের এখান থেকে কমন পড়ছে কিনা সেটাও আমরা দেখাবো। ওকে, তাহলে চলো আমি একটু দেখাই ফার্স্টে তোমাদের। এই যে দেখো, এই প্রশ্নটা সবাই অ্যান্সার করো। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এবার আমি তোমাদের বলি এই প্রশ্নটা কই থেকে আসছে। প্রথমত, তুমি যারা বাংলা সেকেন্ড পেপার পড়ছো, এটা তোমরা আরামসে অ্যান্সার করতে পারবা। ট্রাস্ট মি, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার এই বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন আসে জেনারেল নলেজে। ঠিক আছে, সেটা আমি দেখাবো একটু পরপর। তো এই বাংলা সেকেন্ড পেপার যারা পড়ছো তারা আরামসে এটা পারবা। তারপরে আসো যারা সিভিক্স পড়ছো, তোমাদের ফার্স্ট পেপার
থার্ড চ্যাপ্টার আমি বলেও দিচ্ছি থার্ড চ্যাপ্টার, এইখানে গেলে তুমি হচ্ছে এটা পাবা। সো যারা যারা সিভিক্স পড়ছো মৌলিক জিকে, এটা কিন্তু মৌলিক জিকে এবং আমার বই মৌলিক পিডিয়াতে কিন্তু এটা আছে, এবং গুচ্ছতেও কিন্তু আমরা দেখছি এই জায়গাগুলো থেকে, আর ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমরা প্রচুর দেখছি এখান থেকে প্রশ্ন আসে, তাই না? সো আমি দেখি কে কে অ্যান্সার করতে পারছে। তাওহিদ আক্তার বলছে 1 খ, মুক্তি নূর বলছে 1 বি, আঞ্জুম ইসলাম স্নেহা বলছে 1 বি, তারপর হচ্ছে শিশির বিন্দু, মোহাম্মদ হৃদয় আলী, দীপা চক্রবর্তী, আফরিন জান্নাত নীলা। দেখো এইটা হয়তো তোমরা এখন সবাই জানো যে ভাইয়া এটা কি হবে, তোমরা বলছো এটা ফার্সি হবে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ এই প্রশ্নটা কেন তোমরা পরীক্ষায় পারো নাই বলো তো? এখন যারা অ্যান্সার করতেছো তোমরা হয়তো এই প্রশ্নটা এখন পারতেছো, বাট কেন তুমি পরীক্ষার হলে বসে পারো নাই? এই জন্যই তো তুমি সেকেন্ড টাইমার, তাই না? আমি তোমাদেরকে আজকে কিছু কথা বলবো যেগুলো হচ্ছে বিটার ট্রুথ। তোমার কাছে মনে হইতে পারে ভাই আমাদেরকে আক্রমণ করতেছে, বাট না, অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ বড় ভাই হিসেবে আমরা এডুকেশনে যারা আছি সবসময় আমরা তোমাদেরকে ছোট ভাইয়ের মতো দেখি, তোমাদেরকে গাইড করি। সো আমরা তোমাদেরকে কিছু কথা বলবো যেগুলো তোমাকে শুনতে হবে, ঠিক আছে? আজকের এই পুরো ক্লাসটা জুড়ে আমি তোমাদের সেগুলো বলবো। তো দেখো তুমি কেন পারো নাই। প্রথমত তুমি বাংলা সেকেন্ড পেপার ভালো করে পড়ো নাই, সেকেন্ড পেপারে যে গ্রামারগুলো আছে সেগুলো তুমি ভালো করে পড়ো নাই। তারপরে সিভিক্সের যে ফার্স্ট পেপার থার্ড চ্যাপ্টার, এখন তুমি বলতে পারো ভাইয়া আমার তো সিভিক্স ছিল না, এটা একটা এক্সকিউজ। এরকম এক্সকিউজ আমরা বহুত দেই, ঠিক আছে? এটা এক্সকিউজ না দিলেও রাজশাহীতে কিছু কিছু এমন জিনিস আছে যেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে, তো সেগুলো আমরা কিন্তু আমাদের কোর্সে শিখাই, ঠিক আছে? তো দেখো এই যে আইন শব্দটা এটা আসছে ফার্সি শব্দ থেকে, এবং এটা মূল টিউটনিক, এটা হচ্ছে তোমার টিউটনিক শব্দ। এটা কোন শব্দ থেকে? টিউটনিক শব্দ, টিউটনিক শব্দ মূল যেটা হচ্ছে তোমার ল্যাগ থেকে আসছে, ল্যাগ থেকে আসছে। এটা হচ্ছে নর্থ শব্দ ল্যাগ, আবার এটার বহু বচন হচ্ছে তোমার লগ, বহু বচন হচ্ছে লগ। তো এত কিছু আমাদের জানতে হবে না। এই আইন শব্দটা হচ্ছে একটা ফার্সি শব্দ যেটা তোমার হচ্ছে টিউটনিক শব্দ, মূল শব্দ ল্যাগ থেকে আসছে, বুঝতে পারছো? তো এখন তাইলে তুমি যদি বাংলা সেকেন্ড পেপার, সিভিক্স ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার পড়তা তাইলে এটা তুমি পারতা। এরকম আরো কিছু শব্দ আসছে, যেমন এই বছর আমরা দেখলাম ন্যাশনালে আসছে পুর কি শব্দ, পুর কি শব্দ, তাই না? এগুলো কিন্তু পরীক্ষায় আসছে। তাইলে তোমাকে বুঝতে হবে যে আসলে কোন জায়গা থেকে প্রশ্নগুলা আসে, সেই জায়গাগুলোই আমরা তোমাদেরকে ফাইন্ড আউট করে দিব, বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে একটু দ্রুত ক্লাসটা একটু শেয়ার করে দাও, দ্রুত সবাই ক্লাসটা শেয়ার করে দাও। যারা যারা ক্লাসটা শেয়ার করবা তাদেরকে পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? তাদেরকে পিডিএফ গুলা দেওয়া হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া ফার্সি শব্দ আর কি কি আছে? এখন আমি তো বাংলা দ্বিতীয় পত্র পড়াই না, আমি যদি পড়াইতাম তাহলে আমি বলতাম যে এইভাবে, মনে করো বাদশা আর বেগম চশমা পরে তোষকের মধ্যে শুয়ে আছে, তোষকের মধ্যে কি আছে? আরাম করতেছিলেন। হঠাৎ করে তোমার হচ্ছে সেখানে আমি যেভাবে পড়ছিলাম, তারপরে বাদশা গিয়ে নামাজ পড়েন, নামাজ রোজা করে হচ্ছে খোদার কাছে কি করেন? খোদার কাছে হচ্ছে তিনি বেহেস্তে যাওয়ার জন্য অনুরোধ করেন, তিনি যাতে দোজকে না যান সেটা তিনি প্রার্থনা করেন। তারপরে হচ্ছে তিনি এই সময়ের মধ্যে তার যে হচ্ছে কি বলে তার যে দপ্তর, সেই দপ্তরে হচ্ছে একজন লোক আসে, এরকম অনেক কিছু আমি পড়ছিলাম। যাই হোক, এখন যেহেতু আমি বাংলা দ্বিতীয় পত্র পড়াই না, সো এগুলো এখন মনে নাই, বাট মনে আছে যে এখানে হচ্ছে তোমার কি বলে জানোয়ার, তারপর হচ্ছে তোমার আরো কিছু শব্দ আছে যেগুলো আমরা পড়ছিলাম, কি বলে তোমার হচ্ছে জানোয়ার আর বদমাস, জানোয়ার মেসি বদমাস নেইমার, আমি এইভাবে পড়ছিলাম যে তোমার হচ্ছে জানোয়ার মেসি আর এমবাপ্পে, বদমাস এমবাপ্পে, আমি যেহেতু রোনালদোর ফ্যান ছিলাম আমি এইভাবে পড়ছিলাম। যাই হোক, তো তোমরা আবার মেসির কথা শুনে অনেকে হার্ট ফিল করো না। আচ্ছা ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন গেল। এখন তোমরা অনেকেই পারবা। ওকে, তো এগুলো আমরা হচ্ছে আমাদের যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ সেখানে পড়াই দিব, কোনো সমস্যা নাই। তারপরে আসো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে তুমি প্রথমেই ফাউন্ডেশন কোর্স পাবা, এখানে 110টার মতো ক্লাস পাবা। তারপরে এগুলোর উপর টপিক ভিত্তিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, কোর্স শেষে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এছাড়াও তুমি বিউপি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সাস্ট, রাজশাহী, চট্টগ্রাম, তারপর হচ্ছে গুচ্ছ, হাজী দানেশ, কুমিল্লা ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি সহ যতগুলা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দেওয়া যায় সবগুলা আলাদা আলাদা কোর্স পাবা মাত্র ৩,৯৯৯ টাকায়। সো যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আচ্ছা, এইবার আসো, এই যে চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা কে? দেখো এই প্রশ্নটাই রাজশাহী ইউনিভার্সিটি আসছে না? তারপর কিছুদিন পরে আবার জিএসটি পরীক্ষায় আসছে, তাই না? কিছুদিন পরেই জিএসটি পরীক্ষা আসছে, যেটা আমি পড়াইছিলাম।
তাহলে দেখো চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা কে, এটা অনেকবার পড়াইছি। দেখো তো, অরবিন্দ কৃষ্ণ, ল্যারি পেজ, স্যাম অল্টম্যান, সুন্দর পিচাই, কিন্তু পরীক্ষায় প্রতিষ্ঠাতা আসে নাই। তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে প্রতিষ্ঠা, আর গুচ্ছতে আসছিল এটা নির্মাতা প্রতিষ্ঠানকে, নির্মাতা প্রতিষ্ঠানকে। তাহলে বর্তমানে আমরা কোনো কিছু হইলেই চ্যাট জিপিটিকে কোশ্চেন করি, তাই না? বাট চ্যাট জিপিটি কিন্তু সকল প্রশ্নের সঠিক উত্তর দেয় না। যেমন আজকে একটা মজার ব্যাপার হয়েছে, আমি সকালবেলা হচ্ছে আমার একটা প্রেজেন্টেশনে কাজ করতেছিলাম, সেখানে আমি বলছি অ্যাকর্ডিং টু তারেক রহমান, প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, চ্যাট জিপিটি আমাকে বলতেছে ইউর ইনফরমেশন ইজ রং, তারেক রহমান ইজ নট দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। বর্তমানে মানে হচ্ছে আমি তাকে মিস ইনফরমেশন দিচ্ছি। বাট আমি তাকে বললাম না, আমি তো বাংলাদেশের নাগরিক, আমি জানি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাট সে বলতেছে না, এটা কোনো নিউজে নাই। পরে আমি বললাম তোমার সাথে $1 মিলিয়ন বাজি। হ্যাঁ, সে আমাকে তারপর বলছে আচ্ছা আমরা বাজি ধরবো না, কিন্তু তথ্য দেখি। পরে সে ঠিকই তোমার হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার থেকে নিউজ আইনা দিছে, কিন্তু তারপরেও বলতেছে এটা নাকি সঠিক তথ্য না। যাই হোক, পরে সে বলতেছে শেখ হাসিনা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশে। তো চোখ বুঝে হচ্ছে চ্যাট জিপিটিকে বিশ্বাস করবে না, কারণ চ্যাট জিপিটি যে সকল তথ্য দিবে বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, ওকে। তাহলে তোমরা অ্যান্সার করছো কি রাজশাহীতে আবার দিব যদি চান্স হয়। ভাই রাজশাহীর যে ল, রাজশাহীর কিছু কিছু সাবজেক্ট আছে, রাজশাহীর ইংলিশ, রাজশাহীর ল, এগুলো খুবই ভালো সাবজেক্ট, ট্রাস্ট মি। আমি যদি রাজশাহীতে ল পাইতাম আমি রাজশাহীতে পড়তাম। ঠিক আছে, আমি রাজশাহীতে ল পাই নাই, আমি একটু পিছনের দিকে ছিলাম, বাট চান্স পাইছি। ঠিক আছে, যাই হোক, আমি কিন্তু নিজেও তোমার ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, তারপর হচ্ছে তোমার গুচ্ছ, এই 4টাতে পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ 4টাই হয়েছে। ঠিক আছে, সো তোমরা এই যে প্রথমবার হয় নাই দেখে তোমরা যে মন খারাপ করবা, বিষয়টা কিন্তু এমন না। ঠিক আছে, সেকেন্ড টাইমে দেখবা আরো ভালো কিছু পাবা। হ্যাঁ, মাঝে মাঝে চ্যাট জিপিটি ব্লুটুথ দাও। এবার তোমরা আমাকে বলো, এটা আমরা দেখলাম যে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা হচ্ছে স্যাম অল্টম্যান, তাই না? স্যাম অল্টম্যান, এবং এটার নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে ওপেন এআই। ওপেন এআই যেটা হচ্ছে একটা ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান। কি? ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রতিষ্ঠান। এখন তোমরা আমাকে বলো, এইটা আবার মাঝে মাঝে আসে, এই যে চ্যাট জিপিটির যে জিপিটি, এইটার ফুল ফর্মটা কি? এইটার যারা যারা অ্যান্সার দিতে পারবা বুঝবো তারাই হচ্ছে লিজেন্ড। দেখি এইটা যারা যারা অ্যান্সার দিতে পারবে তারাই হচ্ছে লিজেন্ড। দেখি এটা কে কে পারে। আর ইউ বাংলা ইকোনমিক্স কেমন ভাইয়া? হ্যাঁ ভালো, আর ইউর বাংলা ইকোনমিক্স ভালো, তবে বাংলা ইকোনমিক্সের ক্ষেত্রে আমার মনে হয় ডাবিটটা একটু প্রেফারেবল। ঠিক আছে, ওকে। এই তোমরা কি শেয়ার করছো? শেয়ার খুবই কম, আমি হতাশ। তোমরা একদমই শেয়ার করতেছো না, আচ্ছা, ফার্স্ট টাইমার ছিলেন তাজ আল দিন। আমি তো ফার্স্ট টাইমার, আমি তো ঢাকা ইউনিভার্সিটি তো হচ্ছে সেকেন্ড টাইমার নাই। ওকে স্যার, আমি এসএসসি 26 ব্যাচ, আমি আপনার ক্লাস করি আপনার অগোচরে, আমার খুব ভালো লাগে আপনার ক্লাসগুলো স্যার। 26 পরিণতি ফ্রি ক্লাস, আচ্ছা হ্যাঁ, পরিণতি ফ্রি ক্লাস পাবা ভাইয়া, পরিণতি ফ্রি ক্লাস পাবা, আবার সমস্যা নাই, পাবা তাসবিয়া। ওকে, তাই বা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফরমার কে বলছে? হুমায়ুন কবির রতন বলছে জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফরমার। ভাই তোমরা কিছুদিন আগেও দেখছো এরকম যে মন্ত্রী পরীক্ষায় আসছিল, এআই বিষয়ক মন্ত্রী। এখন কিন্তু এআই নিয়ে পরীক্ষায় অনেক প্রশ্ন হবে, ঠিক আছে? তাহলে জিপিটির ফুল ফর্ম হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেন্ড, এটা হচ্ছে আগেই কিন্তু ট্রেন দেওয়া আছে, প্রি ট্রেন্ড ট্রান্সফরমার, এটা লিখে রাখো, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো এটা কত আগে থেকে কিন্তু পরীক্ষায় আসে, যে এই যে চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতাকে স্যাম অল্টম্যান, চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটা, সেটা কোন জায়গায় প্রতিষ্ঠা হয়েছে, এবং জিপিটির ফুল ফর্ম কি, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমার, এগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসে। সো এমন কিছু কিছু কোশ্চেন আসে যেগুলো প্রায় সবসময় বিভিন্ন পরীক্ষায় থাকে। ইভেন তুমি আরো 2-3 বছর পরে গিয়েও বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এগুলো পাবা, বুঝতে পারছো? এবং আমার বিশ্বাস এই প্রশ্ন তুমি কয়েকদিন পরে গিয়েও পাবা। ওকে, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফরমার। ওকে ঠিক আছে, এই তো অনেকেই পারছে। সমাপ্তি পল, আচ্ছা ঠিক আছে। ইনান ভাইয়া, আমি আর্টসের স্টুডেন্ট, আমি কি আইসিটি নিয়ে অনার্স করতে পারবো? আইসিটি নিয়ে অনার্স করা খুব সম্ভবত একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে সায়েন্সের স্টুডেন্ট হওয়া লাগে। ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে। তারপরে আসো আমরা পরের কোশ্চেনটা দেখি। 3 নাম্বার দেখো, এই যে স্পার্সো,
এইটা কিন্তু আমি পড়াইছিলাম, এটা আমি পড়াইছিলাম, গুচ্ছের জন্য পড়াইছি, সবকিছুর জন্যই আমি নর্মালি পড়াই এবং আমাদের লেকচার শিটেও আছে, যে লেকচার শিটটা আমার করা আছে। স্পার্সোর পূর্ণরূপ দেখো তোমরা, এটা আমি যদি তোমরা ইংলিশটা খুঁজে বের করো, আমি বাংলাটা বলি। বাংলাটা হচ্ছে দূর অণুবীক্ষণ ও মহাকাশ গবেষণা কেন্দ্র। আর এটার কাজটা কি জানো? এটার কাজটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, তাহলেই তুমি বুঝবা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসছে। আবহাওয়া অধিদপ্তর কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, যেমন আবহাওয়া অধিদপ্তর এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তারপর বিভিন্ন পরীক্ষায় আসে যে আবহাওয়া অধিদপ্তর এটা কোন মন্ত্রণালয়ের অধীন। তারপরে এই স্পার্সো যেটা, এটা হচ্ছে তোমার 1980 সালে প্রতিষ্ঠা এবং এটা হচ্ছে তোমার আগারগাঁওতে। এটা কোথায়? আগারগাঁওতে। এটা মনে রাখবা, 1980 সালে প্রতিষ্ঠা এবং আগারগাঁওতে। এবং এইটার কাজ হচ্ছে জলবায়ু পরিবর্তন, তারপর হচ্ছে আবহাওয়া, তারপর হচ্ছে কোথায় বৃষ্টি সেচ, কোথায় বৃষ্টি লাগবে, কোথায় বৃষ্টি হবে বা সেচ হবে, বা ফসলের কি অবস্থা, বা অন্য কোনো দেশ থেকে কোনো বহিঃশত্রুর আক্রমণ হচ্ছে কিনা, এইগুলা দেখা হচ্ছে স্পার্সোর কাজ। এই জন্য এটাকে বলা হয় দূর অণুবীক্ষণ ও মহাকাশ গবেষণা কেন্দ্র। আচ্ছা, সাবরিন লিন বলছে 3-এর ক, হজরত আলী বলছে 3-এর ক, এস.টি. হোসেন তালুকদার বলছে 3-এর ক, হৃদয় আলী বলছে 3-এর এ। অর্থাৎ তারা বলছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। হ্যাঁ, স্পেস স্যাটেলাইট তো হবেই না, স্পেস অ্যাপ্লিকেশন হবে না, সায়েন্টিফিক প্রোগ্রামও হবে না। হ্যাঁ, এটা হবে ক, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, মানে দূর অণুবীক্ষণ ও মহাকাশ গবেষণা কেন্দ্র। স্পেস রিসার্চই কিন্তু মহাকাশ গবেষণা। আচ্ছা, আমি একটু উল্টে ফেলছি, স্পেস রিসার্চ মানে মহাকাশ গবেষণা ও রিমোট সেন্সস মানে হচ্ছে দূর অণুবীক্ষণ কেন্দ্র। রিমোট মানে কি, আমরা দূর থেকে টিভি অন করি না, দূর থেকে ফ্যান অফ করি না, বা এসি অফ করি না, অন করি না, সেটাই হচ্ছে রিমোট, মানে দূর থেকে কাজ করা হয়, দূর অণুবীক্ষণ, রিমোট সেন্সিং অর্গানাইজেশন। ঠিক আছে, ওকে, এটাই হচ্ছে, এটা হবে। ওকে, তাহলে বুঝতে পারছো, এটা হচ্ছে দূর মহাকাশ গবেষণা দূর অণুবীক্ষণ কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, এবং এটা 1980 সালে আগারগাঁওতে হয়। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে স্পার্সো। আচ্ছা, এইবার আসো তার পরের কোশ্চেনটা। এই যে এমন একটা প্রশ্ন কিন্তু আসছে, যে জলে আগুন জ্বলে, দেখো, যে জলে আগুন জ্বলে এর রচয়িতাকে। এইটা আমি 100% শিওর যে 90% স্টুডেন্টই এটা জীবনে শুনে নাই, তাই না? যে জলে আগুন জ্বলে এর রচয়িতা কে, এটা 90% স্টুডেন্টই আমি বিশ্বাস করি এটা তোমরা আগে কখনো জানো নাই। ঠিক আছে, ওকে, দেখি এটা কে কে অ্যান্সার করতে পারে, এটা কে কে অ্যান্সার করতে পারে একটু দেখি আমি। যে জলে আগুন জ্বলে, একটু দ্রুত সবাই অ্যান্সার করো। পিডিএফ দিব, পিডিএফ দিব, তোমরা যারা শেয়ার করবা তাদেরকে পিডিএফ দিব। ঠিক আছে, তোমাদের কাজ হচ্ছে একটু শেয়ার করা, তোমাদের কাজ হচ্ছে একটু শেয়ার করা। ঠিক আছে, তোমরা অ্যান্সার করে ফেলো। আচ্ছা, আমি তোমাদেরকে, তোমরা এমন একটা শুনছ, এমন একটা লাইন তোমরা শুনছ, এখন যৌবন যার, এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, তাই না? এমন একটা, ওই যে জুলাই যে শহীদ স্মৃতিস্তম্ভ আছে না, সেইখানে কিন্তু তোমরা দেখতে পাবা এমন একটা লাইন আছে, এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এইটা কিন্তু এই হেলাল হাফিজের। এবং এই যে যে জলে আগুন জ্বলে, এইটাও কিন্তু হেলাল হাফিজের, যে জলে আগুন জ্বলে। ঠিক আছে, তারপর কবিতা 71, কবিতাপত্র 71, এটাও কিন্তু হেলাল হাফিজের লেখা। ঠিক আছে, তার খুব বেশি বই নাই, বাট এগুলা হচ্ছে আছে। তারপরে তোমার হচ্ছে জহির রায়হানের গুলো যদি আমি বলি, যেমন জহির রায়হানের আছে তোমার, জহির রায়হানের আছে, তার তো অনেকগুলো আছে, যেমন তার হচ্ছে স্টপ জেনোসাইড একটা আছে, ডকু ড্রামা। তারপর হচ্ছে তার তো তোমার হচ্ছে অনেক বই টই আছে, যেমন হচ্ছে তোমার ওই যে ফাল্গুনের দিনগুলো আছে, হ্যাঁ, ফাল্গুনের দিনগুলো আছে, অনেকগুলো মুভি আছে। তো এগুলা এগুলো একটু দেখবা, এগুলা প্রায় পরীক্ষা আসে। ফাল্গুনের দিনগুলো হচ্ছে
ফাল্গুনের দিনগুলো হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে, হ্যাঁ ফাল্গুনের দিন হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে করা। তো জহির রায়, এটা জহির রায়হান হবে না, এটা হবে তোমার হচ্ছে হেলাল হাফিজের। আর এটা হচ্ছে তোমার এখন যৌবন যার মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার, শ্রেষ্ঠ সময় তার, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এটা হচ্ছে হেলাল হাফিজের। ঠিক আছে, তো এগুলো আমরা তোমাদের পড়াবো। এই যে হাসান, সরি আমি হেলাল হাফিজের কথা বলতেছি, হাসান হাফিজুর রহমান আছে, তারপরে আল মাহমুদ আছে, আল মাহমুদেরও অনেক কিছু আছে ভাষা আন্দোলন নিয়ে। তো সেগুলো আমরা ধীরে ধীরে পড়াবো। ঠিক আছে, ওকে। তারপরে আসো ইবনে বতুতা। এই যে এইটা আমি অনেকবার পড়াইছি। ইবনে বতুতা কত সালে বাংলা অঞ্চল ভ্রমণ করেন? ইবনে বতুতা কত সালে বাংলা অঞ্চল ভ্রমণ করেন? এটা তোমরা আনসার করো, আমি দেখবো। তবে ইবনে বতুতা তার একটা বই আছে, এটা আমি প্রায় পড়াই, কিতাবুর রেহেলা। কিতাবুর রেহেলা বা রেহেলা। এই কিতাবুর রেহেলা মানে হচ্ছে, এটার বাংলা হচ্ছে সফরনামা। এটার বাংলা হচ্ছে সফরনামা। ঠিক আছে, এবং তিনি কিন্তু বাংলাকে প্রাচুর্যপূর্ণ নরক বলছেন। তিনি বাংলাকে প্রাচুর্যপূর্ণ নরক বলছেন। দ্য হেল অফ অল ব্লেসিংস, দ্য হেল অফ ফুল অফ ব্লেসিং। কেন বলছেন প্রাচুর্যপূর্ণ নরক? কারণ এই জায়গায় এত এত শস্য, তারপর হচ্ছে এত এত মনে করো যে তখনকার সময় বাংলার সকল মানুষের যার কিছু নাই তারও মনে করো পুকুর ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে, তারপরে শস্য ভরা জমি আছে, মানে অ্যাটলিস্ট না খেয়ে দিন যাইতো না, এরকম বাংলার অবস্থা তখন এমন ছিল। এই তখন এই প্রাচুর্যপূর্ণ নরক বলছিলেন এই ইবনে বতুতা। ঠিক আছে, এবং তিনি হচ্ছে, এইটা আমাকে বলো যে এইটা তো তোমরা জানো যে তিনি কোন বাংলায় কত সালে ভ্রমণ করছেন, বাট কার সময় ভ্রমণ করছেন, এটা আমাকে বলো যে তিনি কার সময় ভ্রমণ করছেন এবং তিনি কাকে দেখার জন্য বাংলায় আসছিল, এটা আমাকে বলো। কনফিডেন্স নিয়েই ভুল বললাম। কনফিডেন্স নিয়ে আমরা পরীক্ষার খাতায়ও ভুল করি। ঠিক আছে, কনফিডেন্স নিয়ে আমরা পরীক্ষার খাতায়ও ভুল করি, সমস্যা নাই। এইটাই ধন সম্পদ নরক না, প্রাচুর্যপূর্ণ নরক, মানে সব কিছুতেই আছে। হ্যাঁ, কিতাবুর রেহলা, এটা মনে রাখবা। এই ইবনে বতুতা কিন্তু তিনি মরক্কোর নাগরিক, মরক্কো। ঠিক আছে, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, মরক্কোর নাগরিক। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দেখার সময়, আচ্ছা এইটা তোমার এখানে 1345 আছে, অথবা অপশনে 1346 থাকলে 1346 দিবা। কারণ হচ্ছে এটার সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 1346। অপশনে 1346 না থাকলে মতান্তরে সেটাকে 1345ও ধরা হয়। ঠিক আছে, আর তিনি আসছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ। তিনি আসছিলেন ফখরুদ্দিন মুবারক শাহের সময়, ফখরুদ্দিন মুবারক শাহ। ঠিক আছে, এটা মনে রাখবা, ফখরুদ্দিন মুবারক শাহের আমলে আসছিলেন। এবং তিনি হচ্ছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দেখতে আসছিলেন, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দেখতে আসছিলেন। এবং তিনি চট্টগ্রাম দিয়ে প্রবেশ করে সিলেটে গেছিলেন, এবং তিনি বাংলায় প্রবেশ করছিলেন 1346 সালে, মতান্তরে 1345 সালে। এবং তিনি ভারতে গেছিলেন তুগলকের শাসনামলে, তুগলকের শাসনামলে। ঠিক আছে, এটা কিন্তু এটা তোমার 1345 বা 46 না এসে তোমার চতুর্দশও আসতে পারে, যে কোন শতকে, ত্রয়োদশ শতক, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, কোন শতক, তাহলে তুমি বুঝতে পারবা যেহেতু 1301 থেকে 1399 এর মধ্যে আছে, তার মানে এটা হবে চতুর্দশ শতক। বুঝতে পারছো, এইভাবে আসতে পারে। তাহলে ইবনে বতুতা কত সালে বাংলা অঞ্চলে ভ্রমণ করেন আমরা জানলাম, 1345, এবং তিনি আসছিলেন ফখরুদ্দিন মুবারক শাহের আমলে, এবং তিনি আসছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দেখার জন্য। আর হচ্ছে তিনি ভারতবর্ষে আসছিলেন একবার তুগলকের সময়ে। তারপরে তিনি একটা বই আছে কিতাবুর রেহেলা, যেটার বাংলা হচ্ছে সফরনামা। আর তিনি বাংলাকে বলছিলেন প্রাচুর্যপূর্ণ নরক, মানে ধন সম্পদে অনেক বেশি প্রাচুর্য এখানে আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো 6 নাম্বার, আমি বাংলায় গান গাই। আমাদের খুব দারুণ একটা আবেগের একটা গান না, আমি বাংলায় গান গাই, আমি বাংলা। আচ্ছা, আমার গলার অবস্থা খুব বাজে, ঠান্ডা লাগা অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই।
ঠিক আছে, দারুণ একটা গান। আমার যখন খুব মন খারাপ থাকে বা আমার যখন মনে হয় যে একটু নিঃসঙ্গ লাগে, তখন আমি এই গানটা শুনি, আমার খুব ভালো লাগে। ঠিক আছে, এই ধরনের গান আছে, খুব দারুণ গান। আমি বাংলার গান গাই, তারপর হচ্ছে তোমরা আরো কিছু গান শুনবা। এগুলো আসলে বাংলা গানগুলোর মধ্যে একটা ব্যাপার আছে, তুমি যদি যখন একা থাকো বা একটু গভীর রাতে যখন তুমি এই গানগুলো শুনবা, এত ভাল লাগবে, ট্রাস্ট মি। তোমার ইংরেজি গান বা হিন্দি গান যত যাই বলো, এত ভাল লাগবে না। ঠিক আছে, সো এটা কার গান? আমি বাংলায় গান গাই। এখানে আছে অতুল সুর, প্রতুল মুখোপাধ্যায়। এর মধ্যে আরেকটা আছে, পরীক্ষা আসতে পারে, ধন ধান্য পুষ্প ভরা, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। এই গানটা কার? এটা আমাকে বলো। আর হচ্ছে আরেকটা গান আছে, আমরা জুলাই আন্দোলনের সময় শুনছি অনেক, শোনো মহাজন, আমরা নয়তো এক, আমরা অনেকজন, এরকম একটা গান আছে, সেটা কার গান? এই কয়েকটাই এখন বেশি আসতে পারে। ওকে, তোমরা বলছো আফরিন জান্নাত নীলা বলছে ছয়ের খ, জাফরিন আক্তার বলছে প্রতুল মুখোপাধ্যায়, নুসরাত জাহান চৌধুরী বলছে ছয়ের খ, লাবণী আক্তার বলছে আচ্ছা আমার বয়স সুন্দর, মজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আমার আসলেই গলা ভাঙছে। তোমরা আমার কথা শুনে বুঝতেছো না, আমার কণ্ঠ কিন্তু অনেক সুন্দর, বুঝছো? তোমরা হয়তো এখন বুঝতেছো না, বাট পরে যখন আমার ক্লাস করবা তখন বুঝবা। আচ্ছা ঠিক আছে, তো এটা হবে প্রতুল মুখোপাধ্যায়, এটা হবে প্রতুল মুখোপাধ্যায়। আমি কিন্তু একজন সিঙ্গার, বাট ভাতরুম সিঙ্গার। ঠিক আছে, ওকে। তারপর আসো, এটা হবে প্রতুল মুখোপাধ্যায়, এবং ধনধান্য পুষ্পে ভরা এটা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে, আর এই যে শোনো মহাজন, আমরা অনেকজন, এটা হচ্ছে তোমার শূন্য একটা ব্যান্ড আছে, এই শূন্য ব্যান্ডের গান। এটাও পরীক্ষা আসতে পারে, একবার পরীক্ষা আসছিল। ঠিক আছে, ওকে। ভাইয়া আমি বাংলা গান দেখি না, খুবই বাজে। বাংলা গান শোনো আগে, বাংলা গান দেখা দরকার নাই, শোনো। ওকে, 26 ব্যাচের পোলাপাইনও ক্লাস করতেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তারপর আসো আমরা 7 নম্বর কোশ্চেনটা যদি দেখি, বাঙালি মুসলমানদের শিক্ষা প্রসারে মোহামেডান লিটারেরি সোসাইটি এর প্রতিষ্ঠাতাকে, এটাও কিন্তু আমাদের লেকচার শিটে আছে এবং আমি এটা প্রায় পড়াইছি, যে বাঙালি মুসলমানদের শিক্ষা প্রসারে এই মোহামেডান লিটারেরি সোসাইটি। মোহামেডান মানে কি জানো? মোহামেডান মানে হচ্ছে মুসলিম, মোহামেডান মানে হচ্ছে মুসলিম, যেটাকে বাংলায় বললে লিটারেরি মানে হচ্ছে সাহিত্য, লিটারেরি মানে হচ্ছে সাহিত্য, সোসাইটি মানে হচ্ছে সমাজ। তার মানে বাংলা এটাকে বলা হয় মুসলিম সাহিত্য সমাজ। এর প্রতিষ্ঠাতা আসলে কে? নবাব আব্দুল লতিফ আছে, হাজী মোহাম্মদ মহসিন আছে, সৈয়দ আমির আলী আছে, স্যার সলিমুল্লাহ আছে। তাহলে অ্যান্সারটা কি হবে? আমরা জানি স্যার সলিমুল্লাহ যিনি, তিনি কিন্তু তোমার এই যে ঢাকা ইউনিভার্সিটি, ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট, বাংলাদেশের শ্রেষ্ঠ 3টা ইউনিভার্সিটি, এই 3টা ইউনিভার্সিটির জন্য তিনি কিন্তু জমিদান করছেন স্যার সলিমুল্লাহ। এবং এটাও মনে রাখবা, এই যে মুসলিম লীগ 1906 সালে যেটা গঠিত হয় মুসলিম লীগ, এইটার প্রতিষ্ঠাতা কিন্তু এই নবাব সলিমুল্লাহ। ঠিক আছে, এবং তিনি কিন্তু এই বাংলায় মুসলমানদের জন্য অনেক কাজ করছে। ঠিক আছে, তারপরে আসো সৈয়দ আমির আলী, তার একটা বই আছে, দ্য স্পিরিটস অফ ইসলাম, দ্য স্পিরিটস অফ ইসলাম। এবং তিনি মুসলমানদের মুসলমানদের জন্য যেই রাজনৈতিক জাগরণ তিনি করছেন। ঠিক আছে, তারপরে হাজী মোহাম্মদ মহসিন, তোমরা জানো তোমাদের মহসিন ভাইও আছে, দানবীর মহসিন যাকে বলা হয়, অনেক অর্থ অনেক সম্পদ তিনি দান করতেন, প্রচুর টাকা দান করতেন, এমনও হয়েছে লোন নিয়ে দান করতেন মানুষের জন্য। আর এটার অ্যান্সার হবে নওয়াব আব্দুল লতিফ, যিনি হচ্ছে এই মোহামেডান লিটারেরি সোসাইটি বা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং মুসলমানদের ইংরেজি শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। মুসলমানদের ইংরেজি শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। ঠিক আছে, অগ্রণী ভূমিকা পালন করেন। আর আরেকজন আছে স্যার সৈয়দ আহমেদ, যিনি হচ্ছে আলিগড় আন্দোলনের জনক, যাকে বলা হয় মুসলিমদের ইংরেজি সাহিত্যের যেই তোমার হচ্ছে জনক বা জাগরণ, মুসলমানদের যে ইংরেজি শিক্ষার যে জাগরণ, সেটার জনক বা সেটার উদ্যোক্তা বলা হয় এই স্যার সৈয়দ আহমেদকে। বুঝতে পারছো? তাই এগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এইবার আমাকে একটু বলো তো যে তোমরা কারা কারা এখানে সেকেন্ড টাইমার আসো? একটু আমাকে বলো যে তোমরা কারা কারা এখানে সেকেন্ড টাইমার আসো এবং কাদের ফার্স্ট টাইমে হয় নাই।
আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারো যে তোমরা কি কখনো ফাইন্ড আউট করছো যে তোমাদের আসলে কোন ভুলগুলা ছিল? তোমরা কেন একজন সেকেন্ড টাইমার হইলা? তোমাদের মধ্যে কি এই ব্যাপারটা কখনো কাজ করে না যে আমি তো ফার্স্ট টাইমই এতগুলো ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, বিউপি, তারপর হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বা আরও যেগুলো আছে, বা এমন অনেকেই আছে আমি জানি যে হয়তো তার পছন্দ মতো কোনো সাবজেক্ট পায় নাই, এই জন্য সে আবার সেকেন্ড টাইম দিবে। দেখো, সেকেন্ড টাইম তোমার কাছে মনে হইতেছে, তো আমি জাস্ট একটু কথা বলি। দেখো, এই যে তোমার কাছে মনে হইতেছে এটা সেকেন্ড টাইম, তাই না? এই সেকেন্ড টাইম বললে কিন্তু একটা ব্যাপার থাকে যে থার্ড টাইম, ফোর্থ টাইম, এটা কিন্তু আমাদের মাথায় চলে আসে। বাট মনে রাখবা, সেকেন্ড টাইম মানেই হচ্ছে লাস্ট চান্স। সেকেন্ড চান্স মানেই হচ্ছে এখানে লাস্ট চান্স। আর এইবার যারা সেকেন্ড টাইম দেওয়ার মানে হচ্ছে মোটিভেশন নিচ্ছ বা দেওয়ার চিন্তা ভাবনা করতেছ, তোমার যেমন একই দিকে যেমন 10,000 প্লাস আসনের মধ্যে একটা আসন পাওয়ার সম্ভাবনা আছে, তেমনি আরো কিছু বিপদ আছে। এটা হচ্ছে তোমার অ্যাডভান্টেজ। তোমার ডিসঅ্যাডভান্টেজ কি? প্রথমত, তোমার পরিবারই দেখবা তোমাকে অনেক কথা শোনাবে। তোমার পরিবারই তোমাকে বলবে যে ফার্স্ট টাইমে পারস নাই, সেকেন্ড টাইমে কেমনে পারবি। ইভেন অনেকের পরিবার বলছে, যেহেতু আমরা অনেক বছর যাবত এগুলা পড়াই, তাই আমরা জানি এগুলা, ঠিক আছে। তারপর তোমার বন্ধু বান্ধবী, তারপরে তোমার হচ্ছে পাশের বাসার আন্টি, এদের কথা তো বাদই দিলাম, অনেক কিছু, অনেকেই তোমাকে অনেক কথা বলবে। কিন্তু শোনো, কোনো কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া অনেক বেটার। তুমি হয়তো ফার্স্ট টাইমে বিভিন্ন ভুলের কারণে তুমি পাও নাই, ওকে, বাট এখন এই যে 1 বছর আছে, এই 1 বছর যদি তুমি ঘুরে দাঁড়াও, তুমি যদি নিজেকে বুঝাও যে আমি একবার হয়তো হারছি, সেকেন্ড টাইমে আমি হারবো না, তাইলে তোমার জন্য ওয়েট করতেছে 10,000 আসন, এবং তোমার জন্য ওয়েট করতেছে বাংলাদেশের শ্রেষ্ঠ কয়েকটা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বিউপি, এছাড়া সাস্ট, কুমিল্লা, হাজী দানেশ সহ আরো অনেক ইউনিভার্সিটি, গুচ্ছ তো আছেই। তাইলে ভাই তুমি কেন দিবা না? আমাকে বুঝাও। যেখানে তুমি, এমন অনেকেই আছে যে এখন হয়তো তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়বে, আমি কোনো ইউনিভার্সিটিকেই ছোট করতেছি না, বাট এইটা তো আমরা সবাই জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিউপি, চট্টগ্রাম ইউনিভার্সিটির সাথে ন্যাশনাল ইউনিভার্সিটির কোনো তুলনা হয় না, তাই না? সো বাট পড়াশোনা আসলে নিজের কাছে। তারপরও তুমি যদি একটা বছর যদি তুমি নিজেকে টাইম দিয়ে তুমি যদি সেইভাবে প্রিপেয়ার করো, তারপরে তুমি যদি 1 বছর বলতে পারো যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, তুমি নিজেই ফিল করো যে তোমার কেমন লাগবে। শোনো, একটা ইউনিভার্সিটি শুধু একটা ইউনিভার্সিটি না, একটা ইউনিভার্সিটি জীবন বদলে দিতে পারে। একটা ইউনিভার্সিটি তোমার কেরিয়ারের তোমার কেরিয়ারের জন্য একটা ইউনিভার্সিটি হচ্ছে তোমাকে অনেক বড় একটা সুযোগ করে দিবে। তুমি ইউনিভার্সিটিতে গেলে যখন তুমি দেখবা তোমার ইউনিভার্সিটি থেকে অনেকে বিসিএস ক্যাডার হচ্ছে, অনেকে বাংলাদেশ ব্যাংকে জব করতেছে, অনেকে সচিব হচ্ছে, অনেকে বড় বড় জায়গায় যাচ্ছে, তখন তোমারও ইচ্ছা হবে যে আমি ওই জায়গায় যাব। বাট তুমি যদি এমন একটা জায়গায় পড়ো যেখানে কেউ কখনো এগুলো নিয়ে স্বপ্নই দেখে না, তখন তোমার চিন্তা ভাবনা অতটুকুর মধ্যেই থাকবে। তাই সব সময় স্বপ্ন দেখবা বড় এবং টার্গেট রাখবা বড়, সেটা না পারলেও সেটার আশেপাশে যাইতে পারবা। বুঝতে পারছো? ওকে, তাইলে আমি বুঝতে পারছি, আমি তোমাদের ব্যাপারগুলা বুঝি। এই আমাদের পরিবার, দেখো, যেই বাবা মা আজকে তোমাকে বলতেছে যে ফার্স্ট টাইমে পারিস না, সেকেন্ড টাইমে কেমনে পারবি, সেই বাবা মাই 1 বছর পরে যখন তুমি চান্স পাবা, তখন গর্বের সহিত বলবে যে আমার ছেলে অমুক ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তখন আর তোমার ওই বাবা মা, তোমার বন্ধু বান্ধবী, তোমার পাশের বাসার আন্টি, তখন আর তারা চিন্তা করবে না যে সে তো সেকেন্ড টাইমার ছিল। তখন আর তারা এটা চিন্তা করবে না, তখন তারা চিন্তা করবে যে আলটিমেট রেজাল্ট কি। আলটিমেট রেজাল্ট তুমি একজন পাবলিকিয়ান এবং তুমি জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেটাই তোমার পরিচয়। আর 2 বছর পরে কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি ফার্স্ট টাইমার না সেকেন্ড টাইমার, তখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো। তুমি যখন একটা ভাইবা দিতে যাবা, তখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোন ইউনিভার্সিটি স্টুডেন্ট। এবং যখন তুমি বলবো আমি জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন তোমার প্রতি তাদের যে পার্সপেক্টিভ, আর তুমি যদি বলো আমি অমুক কলেজের স্টুডেন্ট, তখন তোমার প্রতি তার যে লুকটা, সেটা, এটা যেহেতু আমি দেখে আসছি তাই আমি বলতেছি, ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবা এই দুইটার মধ্যে পার্থক্য আসলে কতটুকু। সো তোমার হাতে আরো 1 বছর টাইম আছে, বাট এই যে যারা ফার্স্ট টাইমার আসবে কয়েকদিন পরে,
তারা মাত্র শুরু করবে, আর তুমি অলরেডি এই যুদ্ধের মাঠ সম্পর্কে জেনে গেছো। এখন তুমি কি করবা, তুমি ওই যুদ্ধের মাঠ সম্পর্কে তোমার জানা শেষ, এখন তুমি আবার একই যুদ্ধের, ওই চেনা যুদ্ধের মাঠে আবার যুদ্ধে লাগবা। আর যারা ফার্স্ট টাইমার তারা একটু সম্পূর্ণ অচেনা যুদ্ধের মাঠে নামবে যুদ্ধ করতে। আর তোমার কাছে ওই ব্যাটলফিল্ড আগে থেকেই চেনা, এই ব্যাটলফিল্ডে কিভাবে কি করতে হয়, তোমার এখানে কি কি অস্ত্র আছে, কোন অস্ত্র কখন ব্যবহার করতে হয়, সবই তোমার জানা। এবং সবচেয়ে বড় কথা, আইডিকেশনের মতো একটা প্রতিষ্ঠান তোমার সাথে আছে। শুধু এতটুকু মাথায় রেখা তুমি তোমার যুদ্ধে নাইমা পড়ো, বাকিটা আমরা দেখবো, ঠিক আছে? ওকে, তারপর আসো 8 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কত? বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা আমি একটু ভেঙে ভেঙে বলি। বাংলাদেশে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা আছে 30টা, আর মায়ানমারের সাথে আছে 3টা, তাহলে কয়টা হয়? 33টা। বাট না, হবে কয়টা? টোটাল হবে 32টা। কারণ একটা জেলা আছে নাম তার রাঙামাটি, নাম তার কি? রাঙামাটি, যার মনে অনেক রং, এই জন্য সে এই ইন্ডিয়া এবং মিয়ানমার দুই দেশের সাথেই পরকীয়া করে, এবং সে দুই দেশের সাথেই সীমান্তবর্তী। ধরো আমি খুব সহজে বুঝাই, এইটা হচ্ছে আমাদের রাঙামাটির সীমান্ত, আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এই পাশে হচ্ছে মিয়ানমার। দ্যাট মিনস এই রাঙামাটি ইন্ডিয়ার সাথেও সীমান্তবর্তী, মিয়ানমারের সাথেও সীমান্তবর্তী। এই জন্য এখানে এইটার সাথেও আছে, এটার সাথেও আছে, এই জন্য এখানে 33 না হয়ে 32 হবে। এবং পরীক্ষা এটাও আসে যে বাংলাদেশের কোন দুইটা বিভাগ সীমান্তবর্তী নয়। মনে রাখবে, ঢাকা এবং বরিশাল, ঢাকা এবং বরিশাল এই দুইটা বিভাগ কোনো দেশের সীমান্তবর্তী না। বুঝতে পারছো? ওকে, হ্যাঁ 32টা, তাহলে অ্যান্সার হচ্ছে 32টা। এগুলো আমি আরো বিস্তারিত পড়াবো যখন তোমাদের ফুল ক্লাস শুরু হবে, তখন আমি আমাদের এই যে কিছুদিন পরে হচ্ছে আমাদের কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে, তখন আমি বিস্তারিত পড়াবো, ঠিক আছে? ওকে, তারপরে আসো 9 নাম্বার, কম্পিউটারের মূল মেমোরি। এটা তোমরা জানো সিলিকন, কম্পিউটার মূল মেমোরি। তারপরে তোমরা এখানে একটু র্যাম রোম নিয়ে পড়ে ফেলবা, র্যাম রোম এইগুলার ফুল ফর্ম পড়ে ফেলবা, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, ঠিক আছে? এগুলার একটু ফুল ফর্মগুলো পড়ে ফেলবা। তারপরে যে বিশ্বগ্রামের উদ্ভাবককে, তারপরে হচ্ছে তোমার এরকম আরো কিছু আইসিটি কোশ্চেন আসে যেগুলো খুব ইজি বাট পরীক্ষায় আসে, এগুলো আমি তোমাদের পড়াই দেবো, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তারপরে আসো আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। এটা হচ্ছে এখান থেকে আসছে, এটা হচ্ছে লুব্ধক, এটা আমি বলে দিলাম, এটা হচ্ছে লুব্ধক। এবং এগুলো আমরা হচ্ছে তোমাদের ফাহাদ ভাইয়া তোমাদের এগুলো পড়াই দিবে, সমস্যা নাই। তারপরে আসো 11, এটা আমি প্রায় পড়াইছি। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? দেখি, তোমরা আগে অ্যান্সার করো, তোমরা আগে অ্যান্সার করো, তারপর আমি পড়াবো। কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? এই মাসের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এই মাসের 15 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ভাইয়া এটা কি ক্লাস? এটা ম্যাথ ক্লাস। ওকে, আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, আমরা আছি 11 নম্বরে। ওকে, নুবলা কি নুবলা আঞ্জুমানে, সে বলছে 11 ডি, সে বলছে 15। সুবর্ণ রিয়া বলছে 11 ডি। ওকে, হুমায়ুন কবির রতন বলছে 11 ডি, জহির আহমেদ বলছে 11 ডি, 11 ডি। আচ্ছা, ঠিক আছে। দেখো, আমরা জানি যে বাংলার সর্বপ্রাচীন, আমি আগেও বলছিলাম, পতে প্রাচীন, পতে প্রাচীন, পতে পুণ্ড, তাই না? এবং এই দুইটা হচ্ছে তোমার মানে হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। কিন্তু অপশন যদি থাকে, অপশন যদি পুণ্ড না থাকে, তাহলে তুমি কি দিবা? মনে রাখবা, আগের যে পুণ্ডনগর সেই জায়গাটাই বর্তমানে মহাস্থানগড়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার পরীক্ষায় আসছিল, নিচের কোনটি সবচেয়ে প্রাচীন স্থান, এবং সেখানে পুণ্ড অপশনই ছিল না, সেখানে ছিল মহাস্থানগড়। ওই পুণ্ডনগরটাই বর্তমানের মহাস্থানগড়, বুঝতে পারছো? আর এই যে গৌর, এই গৌর নিয়ে প্রায় পরীক্ষায় আসে। গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ, গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। এবং গৌড়ে, এই যে তোমার ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় আসছিল, এই গৌড়ে বাংলাদেশের একটা মাত্র জেলা আছে, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ, সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। আমি ন্যাশনালের জন্য মাত্র 3টা ক্লাস নিয়েছিলাম, ন্যাশনালের জন্য মাত্র 3টা ক্লাস নিয়েছিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হায়েস্ট। এই 3টা ক্লাস থেকে, অর্থাৎ আমার মাত্র 5 ঘন্টার ক্লাস থেকে 20টা ডিরেক্ট কমন আসছে, 20টা ডিরেক্ট কমন আসছে, যেটা হয়তো তোমাদের কাছে নর্মাল মনে হইতে পারে, বাট আমরা যারা টিচার, এটা আমরা জানি যেটা আমাদের জন্য কতটা ডিফিকাল্ট এবং কতটা কষ্টের।
এই 3 ক্লাসে 20টা কমন। এটা কিন্তু খুবই চারটিখানি কথা না। তো এটা আসলে কেন হয়েছে? এটা হচ্ছে সম্পূর্ণ অভিজ্ঞতা। কারণ আমরা এই যে পড়াইতে আমরা আসলে বুঝি যে কোন ইউনিভার্সিটিতে কোন প্রশ্নটা কমন পড়তে পারে এবং কোন ইউনিভার্সিটি কোন ধাঁচের প্রশ্ন করে। এই যে আজকে আমি তোমাদের কেন এই রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেনটা পড়াচ্ছি, যাতে পরবর্তীতে তুমি বুঝতে পারো যে রাজশাহী ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্নগুলো আসে। এখন তোমাদের কাছে হয়তো মনে হইতে পারে যেগুলো তো ভাই আমরা ধরেই বুঝবো না, বুঝা দরকার নাই, আমরা তো আছি, আমাদের ক্লাসগুলো করো, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে আসো, এই যে হরিকেল, এইটা পরীক্ষা আসছে। একমাত্র পাহাড়ি জনপদ কোনটা? একমাত্র পাহাড়ি জনপদ হচ্ছে হরিকেল। এবং এতটুকু আমি তোমাদের কনফার্ম করতে পারি যে আজকের ক্লাস থেকেই ঠিক 7 থেকে 8 মাস পরে যদি কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়, এখান থেকে মিনিমাম 2 থেকে 3টা তুমি কমন পাবা। কারণ এটা আমরা আসলে বুঝি যে কোন প্রশ্নগুলো কোথায় আসতে পারে। আমি তোমাদের অনেক পড়াবো না, ওই যে অনেকে অনেক পড়াইতে খাতা একদম ভইরা ফেলে কিন্তু কমন পড়ে না। বাট না, আমি ওইরকম না, আমি পড়াই অল্প, কিন্তু সেই অল্প থেকেই তোমার কমনও বেশি। কেন? কারণ আমরা আসলে ভাই বুঝি যে এখন পর্যন্ত কম হইলো, এত এত কোশ্চেন অ্যানালাইসিস করছি, করতে করতে চোখের অবস্থা দেখো কি হয়েছে। যাই হোক, তো এটা আসলে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা অভিজ্ঞতা। হরিকেল হচ্ছে পাহাড়ি জনপদ, এবং হরিকেল কোনগুলা? তোমার হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট, এই দুইটা বিভাগ হচ্ছে তোমার, মনে রাখবা, হরিকেল জনপদের মধ্যে পড়ছে। তাম্রলিপি এটা তোমাদের লাগবে না। পুন্ড হচ্ছে এটা, পুন্ড হচ্ছে তোমার ওই যে কোনগুলা, বগুড়া, দিনাজপুর, রংপুর, রাজশাহী, এই বরেন্দ্র যেটা, সেটাও কিন্তু পুন্ডের একটা অংশ। এগুলো হচ্ছে পুন্ডের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, ওকে, আচ্ছা। তারপর আসো 12 নাম্বার প্রশ্ন, আইসিডিডিআরবি কি ধরনের প্রতিষ্ঠান? মনে রাখবা, আইসিডিডিআরবি এটা আমি প্রায়ই বলি। আইসিডিডিআরবি এটা হচ্ছে তোমার কলেরা আছে না, কলেরা, এই কলেরা হাসপাতাল, এবং যেটাকে বাংলায় হয় উদরাময় গবেষণা কেন্দ্র, এটা কিন্তু আমাদের লেকচার শিটেও আছে। এবং এই যে উদরাময় গবেষণা কেন্দ্র, এটা বাংলাদেশের 2টা জায়গায় আছে। একটা হচ্ছে তোমার ঢাকা মহাখালী, আরেকটা হচ্ছে আমার এলাকায়, মানে আমার চাঁদপুরের মতলবে। তো এক সময় আমি খুব গর্ব নিয়ে বলতাম যে আমি যখন ঢাকা আসি তখন বন্ধুদের বলতাম, জানিস এই আইসিডিডিআরবি আমার এলাকায় আছে। তো খুব একটা ভাব নিতাম। পরে আমার একদিন বন্ধু বলতেছে, এটা তো কলেরা হাসপাতাল, তোদের এলাকায় মনে হয় বেশি কলেরা হয়। এরপর থেকে আমি আর বলি না। যাই হোক, এটা আমি মনে রাখার কারণে দেখো পরীক্ষায় এটা আমি পড়াইতে পারি এবং এটা কমন আসে। তো জিকে হচ্ছে এমন একটা জিনিস, তুমি শুধু মুখস্থ করবা না, তুমি অনেক কিছু এটা মনে রাখতে পারো। যেমন আমি কিভাবে মনে রাখি, দেখো আমার জন্ম হচ্ছে 23শে আগস্ট। কত? আমার জন্ম হচ্ছে 23শে আগস্ট, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হচ্ছে 23শে আগস্ট। এখন আমার কি এটা মনে রাখতে হয়? মনে রাখতে হয় না, কারণ ওই যে আমি টেকনিকের সাহায্যে একটার সাথে আরেকটা রিলেট করে মুখস্থ করে ফেলছি। আবার আমার বাবার নাম আনম মোহাম্মদ শফিউল্লাহ। আবার মুক্তিযুদ্ধের 3 নাম্বার যে সেক্টর কমান্ডার, তার নাম হচ্ছে কে এম শফিউল্লাহ। এভাবেই আমার এটাও মুখস্থ, মানে মুখস্থ করা লাগে নাই, এভাবে বুঝে গেছি। তারপরে আমার এলাকা হচ্ছে চাঁদপুরে, তাই না? আমার এলাকা হচ্ছে চাঁদপুর। এই চাঁদপুরই হচ্ছে তোমার পদ্মা, তারপর হচ্ছে মেঘনার মিলনস্থল। আমার কি এটা মুখস্থ করা লাগবে? লাগবে না, কারণ আমি এটা এমনি জানি। তো তুমিও এইভাবে বের করো যে তোমার সাথে কোন জিকে গুলো রিলেটেবল, যেগুলো তোমার আর পড়া লাগবে না। তো এইগুলো নিয়ে আরো বিস্তারিত আছে, আমি সেগুলো তোমাদের আমাদের যখন ক্লাস শুরু হবে তখন বিস্তারিত পড়াবো। ঠিক আছে, ওকে। তারপর আসো, আইসিডিডিআরবি কি ধরনের? এটা হচ্ছে উদরাময় গবেষণা কেন্দ্র, এবং মনে রাখবা এই আইসিডিডিআরবি কিন্তু হচ্ছে তোমার ওর স্যালাইন তৈরি করছে, এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, তারপরে আসো 13 নাম্বার, বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটার কম দৈর্ঘ্যের ইলিশ মাছ? এটা হচ্ছে তোমার, এটা 25 হবে উত্তরটা। এখানে যেহেতু 25 নাই তাই আমরা 23 দিচ্ছি, বাট এটা হবে 25 সেন্টিমিটার বা 10 ইঞ্চি ঠিক আছে। ইলিশ মাছ কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ মাছ ধরা নিষেধ? 25 সেন্টিমিটার বা তোমার 10 ইঞ্চি। ঠিক আছে, ওকে। এটা অত বেশি পরীক্ষা আসে না, মাঝে মাঝে আসে। তারপরে আসো, বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা মন্ত্রীর নাম কি? আচ্ছা, এখানে উত্তরটা নাই, তোমরা অ্যান্সার করো, দেখি তোমরা অ্যান্সার করো। আমি বলে দিই, দেশটার নাম হচ্ছে আলবেনিয়া। কয়েকদিন আগে পরীক্ষা আসছিল। আলবেনিয়া।
দেখি তোমরা অ্যান্সার করো। ভাইয়া অ্যান্স তো দেওয়া আছে, অ্যান্স তো পরে আসে, অ্যান্স তো পরে আসবে তাই না? হ্যাঁ অ্যান্স দেওয়া আছে, দ্রুত একটু অ্যান্সার করে ফেলো সবাই। ভাই ডিসিও নিয়ে একটা ক্লাস নিয়ে, হ্যাঁ ডিসিও নিয়ে ক্লাস নিব ভাইয়া, তোমাদের জন্য ক্লাস নিব, সমস্যা নাই। হ্যাঁ এটা হবে ডিএলআ, এটা হবে ডিএলআ। এটা হচ্ছে একটা বট মন্ত্রী, মন্ত্রীটা হবে কি মন্ত্রী? বট মন্ত্রী, মানে এআই মন্ত্রী। সেটা কিন্তু জলযন্ত্র, আমাদের মতো কোনো মানুষ না, সেটা হচ্ছে বট একটা মন্ত্রী, বুঝতে পারছো? কারণ তার কোনো ইমোশন থাকবে না, আমাদের মানুষের তো অনেক ইমোশন, এই মন্ত্রীর কোনো বট মন্ত্রী কোনো ইমোশন থাকবে না। এবার দেখো, জাতীয় সংসদে নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পেরেছে? পোস্টাল ব্যালট, পোস্টাল মানে ডাক যোগে আর কি, সেগুলা পোস্টাল ব্যালটের মাধ্যমে পাঠাইছে। তো এটার আসার সম্ভাবনা নাই, এই প্রশ্নটার আসার সম্ভাবনা নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক ডিজাইনের সাথে কার নাম জড়িত? রাষ্ট্রীয় প্রতীক ডিজাইন, দেখি তো তোমরা অ্যান্সার করো। তোমরা একটু জয়নুল আবেদিন সম্পর্কে ভালো করে পড়বা, তার বিভিন্ন আছে যেমন সংগ্রাম, চিত্রকর্ম, সংগ্রাম, তারপরে হচ্ছে মনপুরা, মনপুরা 70, যেটা 1970 সালের যে হচ্ছে ঘূর্ণিঝড়ে মনপুরা একটা দ্বীপ, পুরো অনেক মানুষ নিহত হয়েছিল, মানে হচ্ছে একদম মারা গেছিল, ঠিক আছে? এগুলা পরীক্ষায় আসে। তারপরে যে এ এন সাহা, তিনি কি করছিল? কামরুল হাসান, রফিকুন নবীর একটা আছে টোকাই, এটা খুবই জনপ্রিয় টোকাই, এটা পরীক্ষায় আসে। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীক ডিজাইন, রাষ্ট্রীয় প্রতীক মানে হচ্ছে জাতীয় প্রতীক আর কি, রাষ্ট্রীয় প্রতীক না, জাতীয় প্রতীক না। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমরা এখানে ভুলটা করতে পারো। এ এন সাহা, ওকে। দেখো এই যে রাষ্ট্রীয় প্রতীক বলছে, আমরা যদি বলতাম জাতীয় প্রতীক, আমরা যদি বলতাম জাতীয় প্রতীক কোনটা? জাতীয় প্রতীক কিন্তু হচ্ছে তোমার কামরুল হাসান করছে। আর রাষ্ট্রীয় যেটা হচ্ছে মনোগ্রাম, রাষ্ট্রীয় মনোগ্রাম সেটা হচ্ছে এ এন সাহা, যেটা হচ্ছে এটা মনোগ্রামও বলা যায়, আবার তোমার হচ্ছে রাষ্ট্রীয় প্রতীকও বলা যায়। তাইলে একটা হচ্ছে তোমার মনোগ্রাম আর একটা হচ্ছে জাতীয় প্রতীক, সেটা হচ্ছে কামরুল হাসান। তাহলে রাষ্ট্রীয় প্রতীক বললে আমরা কোনটা দিব? এখানে রাষ্ট্রীয় প্রতীক আর জাতীয় প্রতীক কিন্তু একই, আমি জানতাম তোমরা এটা করবা। এখানে যদি মনোগ্রাম থাকে, মনোগ্রাম থাকলে আমরা এন এন সাহা দিব, কিন্তু যেহেতু জাতীয় প্রতীক বা রাষ্ট্রীয় প্রতীক একই, তাই আমরা এটা কামরুল হাসান দিব, ঠিক আছে? এই যে আমাদের যে জাতীয় প্রতীক, এখানে হচ্ছে তোমার কি আছে? এখানে হচ্ছে তোমার পাট পাতা, তোমার হচ্ছে ধানের শীষ আছে, তারপরে এখানে হচ্ছে 5টা ঢেউ আছে, তারপরে এই যে শাপলা আছে, তারপরে হচ্ছে তোমার 3টা পাট পাতা আছে, তারপর হচ্ছে দুইটা করে তারকা আছে, ঠিক আছে? 2টা করে তারকা আছে। ভাইয়া ফার্স্ট টাইমে বিভাগ পরিবর্তন করে এক্সাম দিছি, সাধারণ জ্ঞান নিয়ে অনেক সমস্যা ছিল, আমরা কিছুই পারি না সাধারণ জ্ঞান, বিশেষ করে জিকের জন্যই চান্স মিস, এখন কিভাবে পড়বে একটু বুঝিয়ে বলেন ভাইয়া। দেখো এখন কিভাবে পড়বা এটার জন্য হচ্ছে অনেক বিস্তারিত আলোচনা, কারণ এখানে তুমি পরীক্ষা দিবা বিউপিতে, এখানে তুমি পরীক্ষা দিবা সিইউতে, এখানে তুমি পরীক্ষা দিবা রাজশাহী ইউনিভার্সিটিতে, এখানে তুমি পরীক্ষা দিবা হাজি দানেশে, তারপর সাস্টে পরীক্ষা দিবা, কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা। এখন বেশ সবগুলার তো প্রিপারেশন এক না, আবার আছে জাহাঙ্গীরনগর, সবগুলার তো প্রিপারেশন এক না, সবগুলোর জন্য আমাকে আলাদা আলাদা বলতে হবে। আমি জাস্ট তোমাকে এতটুকু বলি, তুমি যদি আমাদের হচ্ছে এই যে পেড ব্যাচে ভর্তি হও, যেটা হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, নাম কি? সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এখানে ভর্তি হইলে প্রথমে তুমি পাবা ফাউন্ডেশন কোর্স, যেখানে তোমার একদম ফাউন্ডেশন ক্লিয়ার করে দেওয়া হবে, 110 প্লাস, প্রায় 115টার মতো ক্লাস আছে। তারপরে এইটার উপর তোমার প্রায় 100 প্লাস এক্সাম হবে। তারপরে যখন জাহাঙ্গীরনগর শুরু হবে তখন তুমি জাহাঙ্গীরনগর ফুল কোর্স পাবা, যখন বিউপি শুরু হবে তখন তুমি বিউপি ফুল কোর্স পাবা, যখন তোমার রাজশাহীর পরীক্ষা আসবে তখন রাজশাহী চট্টগ্রামের ফুল কোর্স পাবা, তারপরে সাস্টের পরীক্ষার আগে সাস্টের ফুল কোর্স পাবা, তারপরে কুমিল্লা ইউনিভার্সিটির আগে কুমিল্লা ইউনিভার্সিটি ফুল কোর্স পাবা, ন্যাশনাল ইউনিভার্সিটির আগে ন্যাশনাল পাবা, কুমিল্লা ইউনিভার্সিটির আগে কুমিল্লা, এইভাবে সবগুলোর আগে পাবা যেগুলোতে সেকেন্ড টাইম আছে। এবং তুমি খুলনা ইউনিভার্সিটির লিখিত পাবা, রাজশাহী ইউনিভার্সিটির লিখিত প্রস্তুতি পাবা। তাহলে বলো আর কি লাগবে, আর কি লাগবে বলো?
আর একটু ওভারঅল সবগুলো জিনিস মাত্র ৩,৯৯৯ টাকায় পাচ্ছ। প্রায় সবগুলা মিলে 10,000-এরও প্লাস টাকা লাগতো যদি তুমি 1/1 ভর্তি হইতা, সেখানে মাত্র 4,000 টাকায় তুমি এখানে ভর্তি হইতে পারতেছ। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, নো দাই সেলফ। নো দাই সেলফ উক্তিটা কার? নো দাই সেলফ এটা আমরা জানি, নো দাই সেলফ মানে হচ্ছে নিজেকে জানো। নো দাই সেলফ মানে কি? নিজেকে জানো, নিজেকে জানো। এই নিজেকে জানো এটা হবে হচ্ছে তোমার সক্রেটিস। নো দাই সেলফ এটা বলছে হচ্ছে সক্রেটিস। ঠিক আছে, এবং হচ্ছে তুমি ওই যে মানুষ মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত সে শৃঙ্খলিত, এই কথাটা কে বলছে? এই কথাটা বলছে রুশু। এই কথাটা বলছে রুশু। তারপরে এই যে ভার্চু ইজ নলেজ, এই ধরনের যেগুলো আছে এগুলো কিন্তু পড়তে হবে। ভার্চু ইজ নলেজ এটাও কিন্তু বলছে তোমার সক্রেটিস, এগুলো পড়তে হবে। ঠিক আছে, এমন আরো অনেকগুলো আছে উক্তি, যেমন হচ্ছে মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, এই কথাটা বলছে এরিস্টটল। এমন আরো অনেক উক্তি আছে যেগুলো আসলে আমাদের পড়তে হবে, সেগুলো আমরা 1/1 আমাদের ক্লাসে পড়ে ফেলবো। ঠিক আছে, ওকে। তারপরে আসো 18 নম্বর, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘটিত হয়? মনে রাখবা, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ যেখানে হয় সেখানেই কিন্তু হচ্ছে তোমার জাগ্রত চৌরঙ্গি হয়। জাগ্রত চৌরঙ্গি হয় মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য এবং মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? অ্যান্সার করো দেখি। এটা হচ্ছে 18 নাম্বার। 18 নাম্বার। যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তোমরা আমাদের পেজে একটু নক দিও। হ্যাঁ, পেজে নক দিলে তারা বিস্তারিত বলে দিবে। হ্যাঁ রাইট, গাজীপুর, গাজীপুরের জয়দেবপুর, এটা হয় গাজীপুরের জয়দেবপুরে 19 মার্চ, 1971 সালের 19 মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ এখানেই হয়। এটা প্রায় পরীক্ষায় আসে, প্রায় আসে। ঠিক আছে, সো এটা ভালো করে তোমরা পড়ে ফেলবা। ওকে, আচ্ছা। তারপরে আসো, একজন রাজনীতিবিদ হয়েও যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা অ্যান্সার তোমরা করো। আমি আরেকটা বলি, একজন গায়ক হয়েও যিনি সাহিত্য নোবেল পুরস্কার পাইছেন তার নাম হচ্ছে বব ডিলান। বব ডিলান। তিনি কেন পাইছে নোবেল? কারণ তিনি ছিলেন ওই যে আমরা পড়ছিলাম না তোমার হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ গান যে গাইছিল, এবং সেটা হচ্ছে তোমার কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশের একজন শিল্পী ছিলেন তিনি। কনসার্ট ফর বাংলাদেশ এটার একজন শিল্পী ছিলেন তিনি, গায়ক বব ডিলান। ঠিক আছে, ওকে। আর এটা মনে রাখবা, এই যে রেড ক্রস, এই রেড ক্রস কিন্তু 3বার নোবেল পাইছে। এটা প্রায় পরীক্ষায় আসে, এইবারও আসছে। রেড ক্রস 3বার নোবেল পাইছে। আর এখানে একজন রাজনীতিবিদ হয়ে সাহিত্যের জন্য নোবেল পাইছেন, তিনি হচ্ছেন চার্চিল, ইউকের, এবং তার বইয়ের নাম ছিল দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বই ছিল দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। ওকে, ওকে, ঠিক আছে, আচ্ছা। এবং দেখো আমি এই যে তোমাদের পড়াচ্ছি না, বিশ্বাস করো এগুলাই দেখবা তুমি কোনো না কোনো পরীক্ষায় আসে। আমি তো এখানে তোমাদের বিস্তারিত পড়াচ্ছি না, শুধুমাত্র একদম যেগুলা না বললেই নয়, যেগুলা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে মাত্র সেই তথ্যগুলো দিচ্ছি। জাস্ট আমাদের ক্লাসগুলো করে দেখো, তারপরেই বুঝতে পারবা যে আমাদের ক্লাসে আমরা কি পড়াই এবং পরীক্ষায় কি আসে। বুঝতে পারছো? একটু ভরসা রেখে ক্লাসগুলো করো ইনশাল্লাহ। তারপর আসো ইপিআই পুনরূপ। এই যে ইপিআই, এটার ফুল ফর্মটা তোমরা বলবা, আমি শুধু বলে দেই। এই যে 7 এপ্রিল, এই 7 এপ্রিলকে বলা হয় স্বাস্থ্য দিবস। 7 এপ্রিলকে বলা হয় স্বাস্থ্য দিবস। এবং এই ইপিআই এর আন্ডারে 10টা টিকা কর্মসূচি চলতেছে। তোমরা কি কেউ বলতে পারবা এই যে বর্তমানে হাম, এই যে হাম, এটা আমার মনে হয় ডিসিউতে আসবে। এই হাম যে বর্তমানে শিশুদের অনেক হাম হচ্ছে, হামে অনেক শিশু মারা যাচ্ছে, এই হামের টিকার নাম কি? কেউ কি বলতে পারবা? হাম, ধনুষ্টঙ্কার, যক্ষা,
তারপর হচ্ছে তোমার আরো যে রোগগুলো আছে এমন 10টা রোগের টিকা এই ইপিআই দেয়। এটা কিন্তু আমাদের লেকচার শিটে আছে, আমাদের লেকচার শিটে কিন্তু এটা আছে, ঠিক আছে ভাইয়া। 9 নাম্বার উত্তর তো বোর্ডে দেওয়া খ, আপনি আবার বলতেছেন গ। 9 নাম্বার প্রশ্নটা কি ছিল আপু, একটু বললো তো। এখানে একটা মনে হয় ভুল আছে, যেটা আমি হচ্ছে যেটা হচ্ছে কোনো একটা উত্তর এখানে ভুল আছে, যেটা আমি যেটা অ্যান্সার দিছি সেটাই সঠিক হবে, বাট আমাদের যে হচ্ছে উঠাইছে এগুলো উঠাই দিছে, মানে আমি তো হচ্ছে কোশ্চেনটা দিই, তারপর আমাদের একজন অপারেটর থাকে যিনি হচ্ছে এগুলো একটা স্লাইড করে দেয়, যেহেতু আমাদের আসলে এত সময় থাকে না, তো সে হয়তো কোনো একটা উত্তর ভুল দিছে, আমি দেখছি একটা উত্তর ভুল আছে, ঠিক আছে, সেটা একটা উত্তরই শুধু ভুল আছে খুব সম্ভবত, বাট আমি যেটা পড়াইছি সেটা সঠিক, ঠিক আছে। ওকে, তাইলে এটা কি হবে, হ্যাঁ এখানে হবে এক্সটেন্ডেড হবে না, এসেনশিয়াল এক্সটেন্ডেড না, পেডিয়াট্রিক না, এটা হবে খ, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ঠিক আছে এটা। এবং হামের টিকার নাম কি বলো, হ্যাঁ এটা হবে বি নাম্বার, ইপিআর পুনরূপ। তাহলে হামের টিকার নাম কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু দ্রুত বলে ফেলো। হামের টিকার নাম হচ্ছে এমআর, এমআর, ঠিক আছে, এটা মনে রাখবা, হামের টিকার নাম হচ্ছে এমআর, যক্ষার হচ্ছে বিসিজি, যক্ষার টিকা হচ্ছে বিসিজি, ঠিক আছে, এগুলো একটু পড়বা। ওকে ওকে, তারপর ধনুষ্টঙ্কার আছে, ধনুষ্টঙ্কার হচ্ছে টিটি, ধনুষ্টঙ্কার হচ্ছে টিটি, ওকে, আচ্ছা এগুলো পড়বা। তারপর আসো আমাদের আর 4টা কোশ্চেন আছে খুব সম্ভবত। তারপরে দেখি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা, এটা কার, এটা গোবিন্দ হালদার, এটা তোমরা জানো, এগুলো আমি পড়াইছি আমাদের সময়ে। আচ্ছা, বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত গ্রামের নাম কি, এটা তোমরা দেখি বলো, এটা তোমরা বল। এটার উত্তর চলে আসছে, সরি, এটা হচ্ছে কচুবাড়ি কৃষ্ণপুর। এবং মনে রাখবা বাংলাদেশে এখন পর্যন্ত 7টা জেলা আছে নিরক্ষর মুক্ত, তার মধ্যে প্রথম হচ্ছে মাগুরা, এবং সপ্তম হচ্ছে সিরাজগঞ্জ, ঠিক আছে, 7টা নিরক্ষর মুক্ত। এখানে গ্রাম চাইছে, বাট 7টা জেলা আছে, প্রথম জেলা মাগুরা, সপ্তম জেলা সিরাজগঞ্জ, আর গ্রাম হচ্ছে কচুবাড়ি কৃষ্ণপুর, ঠিক আছে, গ্রাম হচ্ছে কচুবাড়ি কৃষ্ণপুর। বুঝতে পারছো সবাই? ওকে ভাই, আপনাদের লেকচার শিট কই পাবো? আমাদের লেকচার শিট ভর্তি হওয়ার পরে পাবা, আমাদের লেকচার শিটগুলো ভর্তি হওয়ার পরে পাবা, ঠিক আছে, ভর্তি হওয়ার পরে পাবা। ওকে, তাহলে আমরা কি পেলাম, কচুবাড়ি কৃষ্ণপুর। আচ্ছা, এই কচুবাড়ি এটা কিন্তু আবার ঠাকুরগাঁও, এটা মনে রাখবা, এটা কিন্তু হচ্ছে ঠাকুরগাঁও। ওকে, তাহলে আমরা 22টা প্রশ্ন দেখলাম, আর 2টা প্রশ্ন আছে। তারপর আসো 23 নাম্বার, কোন দেশটি আচ্ছা 23 নাম্বার প্রশ্নটা দেখো, কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান নয়? স্ক্যান্ডিনেভিয়ান হচ্ছে একদম উত্তরের যেই 5টা দেশ, এটা আমি সংক্ষেপে বলি ফাইন্স কি, এফতে হচ্ছে ফিনল্যান্ড, আইতে হচ্ছে আইসল্যান্ড, এনতে হচ্ছে নরওয়ে, ডি হচ্ছে ডেনমার্ক, আর এস হচ্ছে সুইডেন। যারা বিদেশি যেতে চাও তারা এই 5টা দেশের মধ্যে যেতে চাওয়া, কারণ এই 5টা দেশে সকল সূচকে আগে আছে, সুখ বলো, শান্তি বলো, গণতন্ত্র বলো, আইনের শাসন বলো, তারপর হচ্ছে তোমার সব কিছুর দিক দিয়েই তারা আগে। যেমন এই যে ফিনল্যান্ড, এটা হচ্ছে তোমার সুখ শীর্ষে প্রথম, আর এই যে তোমার আইসল্যান্ড, এটা হচ্ছে শান্তির সূচকে প্রথম। বুঝতে পারছো? এখন তোমরা আবার বলতে পারো ভাইয়া সুখ আর শান্তির মধ্যে পার্থক্য কি, তাই না? মনে রাখবা, সুখ হচ্ছে নিজের বউ, আর শান্তি হচ্ছে বউয়ের সাথে শালি, বাকিটা তোমরা বুঝে নাও, ঠিক আছে? তাহলে সুখ আর শান্তির মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছো? তাহলে এই ফিনল্যান্ড টানা 8 বারের মতো সুখ শীর্ষে প্রথম আছে, আর আইসল্যান্ড হচ্ছে শান্তিতে। এরকম এই নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, এই 5টা দেশ হচ্ছে, এগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এবং এই 5টা হচ্ছে তোমার এই ফিটস, আমি সংক্ষেপে বলি ফাইন্স, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতেছি। আর আবারও বলতেছি, তোমরা যারা এখনো সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হও নাই, তোমরা দ্রুত করে আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হয়ে যাও। এতটুকু গ্যারান্টি দিতে পারি যে ভাই, আমাদের সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হয়ে তুমি কখনো একটা ব্যাড রিভিউ দিতে পারবা না।
বরঞ্চ তোমার কাছে একসময় মনে হবে যে আমি 4,000 টাকা কেন, আমি 10,000 টাকা দিতে হইলেও টাকা দিয়ে এই কোর্স কিনতাম আমি। মানে এতটা তুমি হচ্ছে ভালো কিছু পাবা এখান থেকে। জাস্ট আমাদের কথায় বিশ্বাসী হয়ে লাভ নাই। আমাদের যারা সেকেন্ড টাইমার, যারা চান্স পাইছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, এমনও আছে রাজশাহীতে, এই যে আমাদের একজন সেকেন্ড টাইমার রাজশাহীতে এবার ফার্স্ট হয়েছে, গুচ্ছতে ফার্স্ট হয়েছে, সে আবার রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেছে। তো এরকম আমাদের অনেক সেকেন্ড টাইমার আছে, তারা কিন্তু হচ্ছে খুব ভালো ভালো পজিশনে আছে। আমি আবার বলতেছি, যাদের ইচ্ছা আছে সেকেন্ড টাইম দেওয়ার, এখন থেকে সব মন্ত্রণা যন্ত্রণা কান থেকে সরায়া জাস্ট শুরু করে দাও, আর কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোর্স ফি মাত্র 3,999 টাকায়। দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ ডিসকাউন্ট কিন্তু দ্রুত শেষ হয়ে যাবে। তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পিডিএফ তোমাদের মনে হয় না এগুলো লাগবে। আমাদের ক্লাসে যখন তোমরা পড়বা বা আমি যখন ক্লাস নিব, তখন ওই পিডিএফ গুলো হইলেই হয়ে যাবে। এগুলা হচ্ছে অনেক কিছু, তো এগুলো তোমরা রাজশাহী ইউনিভার্সিটি যে কোশ্চেন আছে সেখানে গেলে এগুলো পাওয়া যাবা। সো এই পিডিএফ দিয়ে আমার মনে হয় না দরকার আছে। তারপরও তোমরা হচ্ছে কি করবে, আমাদের হচ্ছে যে কোর্স করলে সেখানে আমি যখন হচ্ছে টপিক ভিত্তিক পড়াবো, তখন এগুলো এইভাবেই চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।